মাঝরাতের গল্প। ভয় যদি সত্যির রূপ নিত তবে সেটাই হতো মাঝরাতের গল্প। শোনো তাহলে, সেইবার এক ঘটনা ঘটেছিল বটে। এমন হাড় হিম করা ভয়ানক পরিস্থিতিতে আমি জীবনে বড়ই কম পড়েছি। হ্যাঁ, নিত্যদিন নানান আদি ভৌতিক অতিলৌকিক বিষয় নিয়ে কাটানো আমার এক প্রকার অভ্যেসে পরিণত হয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু এই বিপুল পরিমাণে বিভৎসতা, এত অত্যাধিক আতঙ্ক আমি খুব একটা উপলব্ধি করিনি সচরাচর। ভাগ্যিস আমি সেই সময় চয়ন আর বকুলের সাথে ছিলাম, তা না হলে তাদের কি অবস্থা হতো সেটা স্বয়ং ঈশ্বরই জানেন। এখনো সেই দিনগুলোর কথা ভাবলে বুকের মধ্যে সরীসৃপের মতন আতঙ্ক ঘোরাফেরা করে। মেরুদণ্ড বয়ে সরসর করে নেমে যায় বরফ গলা জলের মতো কনকনে ঠান্ডা রক্তের স্রোত। আমি এবং কিশোরী ঠাকুরমশাইয়ের বাড়ি এসে উপস্থিত হয়েছি বেশিক্ষণ সময় নয়। ঠাকুরমশাইয়ের বাড়িতে এসে পৌঁছানো মাত্রই বিশ্ব চরাচর ভাসিয়ে দেবার মতো বৃষ্টি আরম্ভ হলো। আষাঢ়ের ঘন কালো মেঘে ছেয়ে থাকা গগনবক্ষকে বিদীর্ণ করে ইন্দ্রদেবের শানিত ধারালো অস্ত্রের ফলা নেমে এলো সোজা ধরিত্রীর পানে। জোরালো শব্দে দমকা বাতাসের সাথে শুরু হলো মুষলধারে বৃষ্টিপাত। আজ আমাদের বড়ই খুশির দিন। আমাকে কিংবা কিশোরীকে, আমাদের কাউকেই ঠাকুরমশাইয়ের কাছে গল্প বলার জন্য বিন্দুমাত্র অনুরোধ করতে হয়নি। তিনি নিজেই সিগারেট ধরিয়ে লম্বা টান দিয়ে কথাগুলো বললেন। কিশোরী এক হাতে তালুর উপর আর এক হাতে তালু ঘষতে ঘষতে বলে উঠল, তাহলে আর অযথা দেরি করে লাভ কি ঠাকুরমশাই? আপনি বরং সেই ভয়ানক ঘটনার কথা বলতে শুরু করুন। এমন বৃষ্টি ভেজা সন্ধেই গল্পের আসরে গা ছমছমে ভয়ের গল্প হলে একেবারে জমে যাবে বিষয়টা। হ্যাঁ, সেই কথাই বলছি, শোনো। তাহলে সেইবার কি ঘটনা ঘটেছিল জানো? আমার পূর্ব পরিচিত এক বন্ধু চয়ন, তার বিশেষ অনুরোধে আমায় যেতে হলো তার নতুন কেনা বাড়ির ঠিকানায়। উত্তরের এক মফস্বলের বুকে একটি মাঝারি আয়তনের বাড়ি কিনে সে অত্যন্ত খুশি হয়ে আমার কাছে এলো এক বিশেষ আবেদন নিয়ে। চক্রবর্তী মশাই, কেমন আছেন? বেশ অনেক বছর পর আবার আপনার সাথে দেখা হলো। আপনাকে দেখে মনের মধ্যে কি যে ভীষণ পরিমাণে আনন্দ হচ্ছে তা আমি আপনাকে ভাষায় বলে ব্যক্ত করতে পারবো না। হ্যাঁ বাবা চয়ন, ঈশ্বরের অপরিসীম কৃপায় ভালো মন্দ মিলিয়ে মিশিয়ে আমার দিব্যি কেটে যাচ্ছে। জানোই তো, আমি একজন ভবঘুরে সাধক মানুষ। আজ এখানে তো কাল ওখানে ঘুরে বেড়াই, কখনো এক জায়গায় থেমে থাকি না। আমার চাওয়া পাওয়া তো খুব কম, আর মানুষের চাহিদা যত কম হবে তার ভালো থাকার পরিমাণটাও ঠিক ততটাই বেশি হবে। কিন্তু কতজন আর এই কথার সারমর্ম বোঝে বলো? সবাইকে তো দেখি শুধু ছুটে চলে মিথ্যা মরীচিকার মতো, ছুটে চলে অপরিসীম চাহিদার পিছনে। সত্যি চক্রবর্তী মশাই, আপনার সাথে কথা বলে এত ভালো লাগে যে কি বলবো। আচ্ছা চয়ন, তোমাদের খবর কি? কেমন আছো তুমি? তোমার স্ত্রী বকুল, সে কেমন আছে? আর তোমাদের ওই কন্যা সন্তান, তার এখন বয়স কত হলো? আমরা সকলে সপরিবারে আপনার কৃপায় বেশ ভালোই আছি চক্রবর্তী মশাই। আপনাকে তো আমার মেয়ের জন্মের পর কতবার যাবার অনুরোধ করলাম, কিন্তু আপনি একটিবারের জন্য আমার ভিটেতে পা দিলেন না। আমার মেয়ের বয়স এখন 7। আমি কৃপা করার কেউ নই হে চরণ। যা করার তা তো মঙ্গলময় ঈশ্বরই করেন। তবে
আমার ব্যবহারে তুমি কষ্ট পেও না বাবা। জানোই তো আমি কেমন ধারা মানুষ। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকি, আজ এখানে তো কাল ওখানে, নানান কাজকর্মে নিদারুণ ব্যস্ত হয়ে ডুবে থাকি। তাই আমার আর বাড়ি যাওয়া হয় না। অনেকদিন যায়নি, অন্তত এই শেষের কয়েক বছর তো একেবারেই যায়নি। আচ্ছা বেশ, বুঝলাম। কিন্তু এবার আর আমি আপনার কোনো আপত্তি শুনবো না। একেবারে আপনাকে সঙ্গে করে আমার বাড়িতে নিয়ে যাব। চক্রবর্তী মশাই, বহু কষ্ট করে একটি নতুন বাড়ি কিনেছি। স্ত্রী এবং কন্যাকে নিয়ে সেই নতুন বাড়িতে যাব সামনের পূর্ণিমা তিথিতে। সেই দিনই ওই বাড়ির গৃহপ্রবেশের ছোট করে আয়োজন করেছি নিজের সামর্থ্য অনুযায়ী। আপনাকে সেই অনুষ্ঠানে যেতেই হবে। বকুল অনেকবার করে বলেছে আপনি যেন আমাদের নতুন বাড়িতে গিয়ে আমাদের ছোট মেয়ে ঝিলমিলকে প্রাণ ভরে আশীর্বাদ করেন। আপনি যদি এবারেও আমাদের গৃহপ্রবেশের দিন না যান, তাহলে আমি এবং আমার স্ত্রী আমরা উভয়েই মনে বড় কষ্ট পাব। ছি 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 নয়ন, তুমি দয়া করে এইভাবে বলো না বাবা, তাহলে যে আমার বড্ড খারাপ লাগবে। আমি তোমায় কথা দিচ্ছি, আমি সামনের পূর্ণিমার দিন তোমাদের নতুন বাড়ির ঠিকানায় গিয়ে উপস্থিত হব। কেমন? চক্রবর্তী মশাই, আপনি কিন্তু আমায় কথা দিলেন, ভুলে গেলে একেবারেই চলবে না। না 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 না, ভুলবো না ভুলবো না। তা চয়ন, নতুন বাড়ি ঠিক কোথায় কিনলে? আর বলবেন না চক্রবর্তী মশাই, হঠাৎ করেই আমাদের পার্শ্ববর্তী মফস্বলের একখানি পুরাতন বাড়ি বিক্রয়ের সংবাদ পেলাম। শুনলাম বলতে গেলে একেবারে জলের দামে খুবই অল্প মূল্যের বিনিময়ে সেই বাড়িটা বিক্রি করে দিতে চাইছেন তার আগের পক্ষের কোনো এক মালিক। তিনি এখানকার স্থায়ী বাসিন্দা নন। বেকার বাড়িটাকে ফেলে রেখে বছরের পর বছর ধরে পরিত্যক্ত করে তুলতে নারাজ, তাই ভদ্রলোক ওই বাড়িখানা বিক্রি করে দিতে চান। সবার প্রথমে আমি তড়িঘড়ি গিয়ে বাড়ির মালিকের সাথে কথা বলে বুঝতে পারলাম যে সত্যিই বাড়ির মালিক একেবারে নামমাত্র দামে বাড়িটিকে আমাকে দিয়ে দিতে চাইছেন। বকুলের সাথে একটু পরামর্শ করে আমিও রাজি হয়ে গেলাম। বাড়িটা ভারী সুন্দর জানেন চক্রবর্তী মশাই। আমি একটিবার মাত্র বাড়িটাকে দেখেছি, কিন্তু তাতেই আমার বেশ পছন্দ হয়েছে। বাড়িটা মাঝারি আয়তনের হলেও গোটা বাড়িটাকে ঘিরে রয়েছে একটি ছোট্ট সুন্দর বাগিচা। দীর্ঘদিন ধরে অযত্নের পরেও সেই বাগিচায় নানান উদ্ভিদ রয়েছে, তবে সবচেয়ে বেশি পরিমাণে যে গাছটি রয়েছে তা হলো গোলাপ। হ্যাঁ, কি বড় বড় টকটকে লাল গোলাপ ফুল ফুটে আছে চারিধারে। সেরকম গোলাপ আমাদের এই স্থানীয় অঞ্চলে দেখা যায় না বললেই চলে। আমার গিন্নি বকুল ভালোবেসে বাড়িটার নাম দিয়েছে বাগিচা ভবন। আসন্ন পূর্ণিমার দিন সেই বাড়িটাতে গৃহপ্রবেশ, সত্যনারায়ণ পুজো করে বাড়ির অভ্যন্তরে পদার্পণের শুভ প্রচেষ্টা আর কি। আমি এবং আমার স্ত্রী বকুল একান্তভাবে চাই আপনিও সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করুন। বাহ, এ তো ভারী উত্তম প্রস্তাব। অবশ্যই যাব আমি। আর এইবার তোমাদের নতুন বাড়ি তথা বাগিচা ভবনে গিয়ে বেশ কয়েকটা দিন আমি কাটিয়েও আসবো। কেমন? বাঁচালেন চক্রবর্তী মশাই। আপনি যদি এইবারেও কাজের চাপে যেতে না রাজি হতেন, তাহলে বকুল আমার অবস্থা রীতিমতো খারাপ করে দিত। এই কথা বলে চয়ন হো হো করে রসিকতার অট্টহাসি হেসে সোজা উঠে দাঁড়ালো। তারপর হাত জড়ো করে নম্র বিনয়ের গলায় বলল, চক্রবর্তী মশাই, অনুমতি দিন, আজ তাহলে উঠি। আবার অনেকটা পথ ফিরতে হবে, তবে আপনি চিন্তা করবেন না, পূর্ণিমার দিন সকালে আমি এসে আপনাকে নিয়ে যাব। না না বাবা, সেসবের কোনো প্রয়োজন নেই। এমনিতেই ওই দিন তোমার বাড়ির গৃহপ্রবেশ, তুমি সকাল থেকে অনেক ব্যস্ত থাকবে, আমি একাই চলে যেতে পারবো। তুমি বরং তোমাদের নতুন বাড়ির ঠিকানাখানা একখানি কাগজে আমাকে লিখে দিয়ে যাও, তাহলেই হবে। দেখবে যথাসময়ে যথাস্থানে গিয়ে আমি উপস্থিত হব। কেমন? আচ্ছা বেশ। এই নিন, এতে বাগিচা ভবনের ঠিকানা লেখা আছে। আমার হাতে এক টুকরো কাগজ ধরিয়ে দিয়ে সে নত হয়ে আমার পা ছুঁয়ে প্রণাম করল। তারপর সে সোজা বেরিয়ে গেল আমার বাড়ি থেকে। আমি হিসেব করে দেখলাম সামনের পূর্ণিমা তিথি বলতে
আর মাত্র হাতে গোনা 3টে দিন বাকি। বহু বছর পর চয়নের বাড়ি যাব, তা কিছু উপহার না নিয়ে গেলেই নয়। তার উপরে আবার চয়নের একটা ফুটফুটে ছোট বাচ্চা মেয়েও রয়েছে। চয়নের মেয়ে ঝিলমিলের কথা ভেবে অন্তত একটা কিছু তো আমায় নিয়ে যেতেই হবে। কিশোরী, তোমরা তো ভালোভাবেই জানো আমার অর্থনৈতিক অবস্থা। আমি একজন অত্যন্ত সাধারণ মানুষ, তার উপর গরিব ব্রাহ্মণ। আমার ক্ষমতা খুবই সামান্য, তাই জন্যই ভেবে ভেবে উপহার স্বরূপ একখানি পুস্তক তৈরি করলাম। পুস্তক বলতে কয়েকটা সাদা কাগজকে একত্রিতভাবে তাকে সেলাই করে লিখলাম কিছু নীতি কথা। মানুষের মতো মানুষ হতে গেলে সব সময় সব পরিস্থিতিতে যে কথাগুলো আমাদের মনে রাখা দরকার, তেমন কিছু শিক্ষণীয় গুরুত্বপূর্ণ বাণী তাতে লিখলাম। আমার মনে হলো এ সকল নীতিকথার বাণী চয়নের ছোট্ট মেয়েকে গড়ে তুলবে একজন প্রকৃত আদর্শবাদী নারী। এছাড়াও যাবার দিন 2 হাঁড়ি মিষ্টিও সঙ্গে নিয়ে গেলাম। সকাল 7টার সময় বাড়ি থেকে বের হয়ে সোজা চলে গেলাম স্টেশনে। ট্রেন ধরে চয়নের লিখে দেওয়া কাগজের ঠিকানা অনুযায়ী স্টেশনে নামলাম। তারপর হাঁটতে হাঁটতে প্রায় 20 মিনিট সময় পর যেখানে এসে উপস্থিত হলাম সেটা মফস্বল এলাকার একেবারে সীমান্ত বললেও খুব একটা ভুল কিছু বলা হয় না। গোটা জায়গাটা ফাঁকা হয়ে এসেছে। বহু ঘর বাড়ি রাস্তার দুধারে। এতক্ষণ থাকলেও এখানে আর তেমন খুব একটা ঘর বাড়ি দেখা গেল না। কেবল রাস্তার ধারে একটি ফাঁকা জায়গার মধ্যে একাকী দাঁড়িয়ে রয়েছে মাঝারি আয়তনের একখানা বাড়ি। বুঝতে পারলাম এটাই চয়নের কেনা নতুন বাড়ি বাগিচা ভবন। সত্যি বহু দূরের রাস্তা থেকে দাঁড়িয়েও আমি তাকে দেখতে পেলাম। বাড়িটার চারপাশে ঘিরে রয়েছে একখানি ছোট্ট বাগিচা, আর সেই বাগিচার প্রতি দৃষ্টি নিক্ষেপ করলে যে জিনিসটা সর্বপ্রথম দৃষ্টি আকর্ষণ করে তা হলো গোলাপের গাছ। বড় বড় টকটকে লাল রক্তের মতো রাঙা গোলাপ ফুটে রয়েছে অসংখ্য অগণিত। মৃদুমন্দ বাতাসে সেই অসংখ্য অগণিত শত সহস্র লাল গোলাপ ফুল দুলে দুলে উঠছে। জায়গাটা একেবারে মফস্বলের শেষ সীমান্তে হওয়ার কারণে বেশ নিরিবিলি হলেও ভীষণ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ। এমন ফাঁকা জায়গায় জীবনযাপন করলে মনের মধ্যে এক অদ্ভুত শান্তি কাজ করে। মানুষের ভিড়ভাট্টা নেই, যানবাহনের শব্দ নেই, ব্যস্ততম মফস্বলের বাসিন্দাদের চিৎকার চেঁচামেচি কিছুই নেই। এরকম ফাঁকা জায়গা থাকলে এটাই একটা মজা। এই সকল কিছুর থেকে বিরতি পাওয়া যায়। রাস্তার মধ্যে আর বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে আমি বাগিচা ভবনের দিকে হেঁটে এগুতে লাগলাম। প্রধান রাস্তা হতে ভেঙে একখানি সরু কাঁচা মাটির আঁকা বাঁকা রাস্তা সোজা চলে গিয়েছে বাগিচা ভবনের দিকে। কিন্তু সেই রাস্তার মধ্যে প্রথম পা রাখা মাত্রই আমার বুকের মধ্যে থাকা সবটুকু রক্ত কেমন যেন হিম হয়ে গেল। তোমরা তো জানোই, মধুসুন্দরী দেবীর আশীর্বাদে এবং বিশেষ কিছু ক্ষমতার গুণে আমি কোনো জায়গায় উপস্থিত হওয়া মাত্রই বুঝতে পারি সেই জায়গা আসলে কতটা শুভ কিংবা অশুভ। আমার মনের মধ্যে এমন কিছু অদ্ভুত বিচিত্র অনুভূতির জন্ম হয় যার দ্বারা আমি সেই স্থানের শুভ অশুভ শক্তির পার্থক্য করতে পারি।
কাঁচা রাস্তার মধ্যে পা রাখা মাত্রই আমার হৃদয়ের মধ্যে এমন কিছু বাজে কদর্যময় কুৎসিত অনুভূতি হলো, যার থেকে আমি এ কথা অনায়াসে বলতে পারি যে আমার একেবারেই সেই জায়গা ভালো লাগেনি। আমি যত সেই বাগিচা ভবনের দিকে এগোতে লাগলাম, ততই আমার নাকের মধ্যে একটা বিশ্রী রকমের পচা দুর্গন্ধ ভেসে এলো। আমি তোমাদের ভাষায় বলে ব্যক্ত করতে পারবো না সঠিকভাবে সেই গন্ধটা আসলে কিরকম ছিল। তবু আন্দাজ করো, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস কোনো এক স্থানে নিয়মিত মাংস ফেলা হলে পচনশীল মাংস থেকে ঠিক যেরকম দুর্গন্ধ নিঃসৃত হয়, তার থেকেও বীভৎস ধরনের পচা গন্ধ। আমি দুই নয়ন মুদিত করে মনে মনে কাল ভৈরব এবং মধু সুন্দরীর বিরুদ্ধে প্রণাম জানিয়ে অত্যন্ত শক্তিশালী মন্ত্রের দ্বারা নিজের শরীরকে গাত্রবন্ধন করে নিলাম। এরপর সেই বিশ্রী গন্ধের মাত্রা কিছুটা কমে আসতে লাগলো, একটু একটু করে। এ কি চক্রবর্তী মশাই, আপনি এইভাবে ঘরের সামনে দাঁড়িয়ে রয়েছেন কেন? আসুন, ভেতরে ঢুকে আসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। আমার সম্বিত ফিরে এলো চয়নের কথায়। সামনের দিকে তাকিয়েই দেখলাম ঘরের ভেতর থেকে বেরিয়ে আসছে বকুল, আর তার হাতে এক ঘটি জল। কি পরম সৌভাগ্য আমাদের! শেষ পর্যন্ত ঠাকুর মশাইয়ের পায়ের ধুলো পড়ল আমাদের নতুন বাড়িতে। আসুন আসুন ঠাকুর, ভেতরে আসুন, আমি আপনার পা দুখানি ধুয়ে দিই। আরে ছি 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 বকুল, এ তুমি কি করছো? জানোই তো আমি এ সকল কিছু একেবারেই পছন্দ করি না। তোমাকে আমার পা ধুয়ে দিতে হবে না, সেসবের কোনো প্রয়োজন নেই। আমি প্রাণ ভরে তোমায় আশীর্বাদ করি মা, তুমি সদা সর্বদা সুখী হও, স্বামী কন্যা নিয়ে তোমার ভরা সংসার হোক। তা বকুল, কেমন আছো তুমি? আজ্ঞে হ্যাঁ ঠাকুর মশাই, আমি বেশ ভালোই আছি। তবে যবে থেকে শুনেছি যে আপনি এবার আসবেন, তবে থেকে যেন আরো বেশি ভালো হয়ে গিয়েছি। আপনাকে দেখে মনের মধ্যে যে ভীষণ আনন্দ হচ্ছে, তার কোনো পরিসীমা নেই। ঠাকুর মশাই, আপনার শরীর ঠিক আছে তো? হ্যাঁ মা, ভালো মন্দ মিশিয়ে আমার বেশ কেটে যায়। আসুন বাবা ঠাকুর। আর এইসব মিষ্টির আবার কি প্রয়োজন ছিল? আপনার এখানে আসাটাই যথেষ্ট। আপনার আশীর্বাদের হাতটুকু মাথার উপরে থাকলেই আমাদের জন্য তা অনেক, প্রায় আকাশ ছোঁয়া খুশির সমান। তা বললে কি করে হয় মা? এই মিষ্টিগুলো নাও, আর এটা তোমার মেয়ের জন্য আমি নিজের হাতে লিখে এনেছি, একখানা পুঁথি বা গ্রন্থও বলতে পারো। চলো ভেতরে চলো। চয়ন এবং বকুলের সাথে তাদের বাড়ির চৌকাঠ পার করতেই আমার মনে হলো যেন এখানে কিছু একটা অস্বাভাবিক রয়েছে। হ্যাঁ, চোখের সামনে সবকিছু সুন্দর, স্বাভাবিক, সাজানো গোছানো বলে মনে হলেও এই সকল কিছু ভেতরে একটা সূক্ষ্ম অস্বস্তিজনক অস্বাভাবিক জিনিস অবশ্যই আছে, যেটা আমাকে খুঁজে বের করতে হবে। আমি তখনই চয়ন কিংবা বকুলকে এই সমস্ত কথার ব্যাপারে কিছু জানাইনি। অনেক কষ্ট করে নিজেদের জমানো অর্থ দিয়ে তারা এই বাড়িটা কিনেছে। মনের মতো করে সাজিয়ে গুছিয়ে গৃহপ্রবেশের পুজোয় বসেছে। এই সকল কিছু বললে তারা অত্যন্ত ঘাবড়ে যেত, তাই মনের যাবতীয় আশঙ্কাকে আমি মনের মধ্যে চেপে রাখলাম। কিন্তু চেপে রাখবো বললেই তো আর সবকিছু চেপে রাখা যায় না।
এরপর থেকেই ঘটতে আরম্ভ করলো নানা রকম সব ঘটনা। ঠাকুর মশাইয়ের মুখের কথা শেষ হতেই কিশোরী অত্যাধিক উত্তেজনার সাথে প্রশ্ন করল, অঘটন? কি অঘটন ঘটতে আরম্ভ করলো ঠাকুর মশাই? কোনটা ছেড়ে কোনটার কথা বলি বলতো তোমাদের? তবে হ্যাঁ, সবার প্রথমে যেটা হলো সেটা একেবারে স্তব্ধ করে দেওয়ার মতোই ঘটনা। পুরোহিত মশাই নারায়ণ শিলা হাতে নিয়ে সেই বাড়ির অভ্যন্তরে প্রবেশ করতেই যাচ্ছিলেন। ঠিক এমন সময় তার মাথা ঘুরে হাত থেকে নারায়ণ শিলাটা মাটিতে পড়েই যাচ্ছিল। কোনো মতে আমি তাকে ধরে নিলাম। বুঝতে পারছো কত বড় একটা অমঙ্গল ঘটতে পারত। বাড়িতে প্রবেশ করার পর থেকেই পুরোহিত মশাইয়ের শরীর আচমকা হঠাৎ করে অত্যাধিক মাত্রায় খারাপ হয়ে পড়ল। তিনি বললেন ওই বাড়িতে আসার আগে তিনি পুরোপুরি সুস্থ ছিলেন। পুজোর সমস্ত জোগাড় যন্ত্র করে তিনি সত্যনারায়ণের পুজোর উদ্দেশ্যে যজমানের ঘরে এসেছিলেন, কিন্তু কেন যে এমন তারা আকস্মিক অসুস্থ হয়ে পড়লেন তা তিনি নিজেও জানেন না। কোন রকমে সেই সত্যনারায়ণ পুজো হলো। বাড়ি ভর্তি অনেক আত্মীয় স্বজনরা কেমন যেন বাঁকা বাঁকা চোখে দেখতে লাগলো গোটা বিষয়টাকে। ভগবানের উদ্দেশ্যে আরতি করার জন্য পুরোহিত মশাই শত চেষ্টা করার পরেও কিছুতেই প্রদীপখানি জ্বালাতে পারলেন না। ধুনোর গন্ধে গোটা বাড়ি জুড়ে এক বিদঘুটে আষ্টে গন্ধ ছড়িয়ে পড়ল। সকলকে নাকে কাপড় চাপা দিতে হলো। ধুনোর যেরকম বাজে গন্ধ হতে পারে তা কোনোদিনই কেউ ধারণা করতে পারেনি। যত সময় সেখানে আমি কাটিয়েছিলাম ততই আমি বুঝতে পারছিলাম যে আমার মনের ধারণাই সত্যি হলো। এই বাড়িতে অস্বাভাবিক কিছু একটা অবশ্যই আছে। বিকালের মধ্যে গোটা বাড়ি পুরোপুরি ফাঁকা হয়ে গেল। যতজন আত্মীয় স্বজন এসেছিল তারা চলে যেতেই পুরোহিত মশাই ও নারায়ণ শিলা নিয়ে চলে গেলেন। শুধুমাত্র রইলাম আমি, চয়ন, বকুল আর তাদের ছোট্ট কন্যা সন্তান। হায় ভগবান, তখনও জানতাম না যে দিনের বেলায় পবিত্র সূর্যদেবের আলোয় যে সমস্ত ঘটনা ঘটছে তা কিছুই নয়। রাতে যে ভয়ানক বিভীষিকার মুখোমুখি আমরা হতে চলেছি তা নিশ্চিত। সাঁঝের অন্ধকার যত গাঢ় হতে লাগলো ততই আমার বুকের বাম পাশটা কেমন যেন ফাঁকা হয়ে গেল। মনের মধ্যে ঢং ঢং শব্দে এক বিপদ ঘণ্টা বাজল। মধুসুন্দরী দেবীর কৃপায় যে কোনো বিপদের আমি আগাম পূর্বাভাস পাই, এইবারেও পেলাম। সন্ধ্যার অন্ধকার নামা মাত্রই প্রবল ঝড় উঠল এবং তার সাথে শুরু হলো বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ। আমিও চয়ন ঘরে বসে একটু চা খাচ্ছিলাম। ঠিক এমন সময় পাশের ঘর থেকে কান্নার শব্দ ভেসে এলো। এ কি? এ তো ঝিলমিলের কান্নার আওয়াজ। কি হলো বলুন তো চক্রবর্তী মশাই? মেয়েটা আমার এইভাবে কাঁদছে কেন? ওই ঘরে তো বকুল রয়েছে, তা সত্ত্বেও এরকম করে কাঁদছে। দেখো চয়ন, সেটা তো আমি আর এখানে বসে বলতে পারবো না। আরে চলো চলো, আমাদের একটিবার এক্ষুনি ওই ঘরে যেতে হবে। আর এক মুহূর্ত বসে না থেকে আমরা এক প্রকার দৌড়ে বেরিয়ে এলাম ঘরের বাইরে। প্রকৃতি জুড়ে ততক্ষণে তাণ্ডব শুরু হয়েছে। ভীষণ ঝড়ের দাপটে সমস্ত বড় বড় গাছপালা একেবারে মাতালের মতো দুলতে আরম্ভ করে দিয়েছে। নিকষ কালো অন্ধকার, সমুদ্রের অতলে যেন ডুবে গিয়েছে সমগ্র বিশ্ব চরাচর। দুর্যোগময় প্রকৃতির বুক থেকে এক টানা বৃষ্টি আর ঝোড়ো বাতাসের শব্দ ছাড়া কোনো দিকে আর কিছু শোনা যায় না। পাশের ঘরে এসে উপস্থিত হতেই আমার নাকে
সেই বাজে গন্ধটা পুনরায় এলো। দেখলাম ঘরের এক কোণে একখানি টিমটিমে ছোট্ট লণ্ঠন জ্বলছে। ক্ষুদ্র লণ্ঠনের মৃদু আলোক শিখা সেই ঘরের সমগ্র অন্ধকার মোচন করতে একেবারেই সক্ষম হয়নি। ফলে গোটা ঘর জুড়ে বিরাজ করছে এক অদ্ভুত কালো আধারির মায়াজাল। বিছানার ওপর বসে ঝিলমিল কাঁদছে, আর ঘরের মেঝেতে লুটিয়ে পড়ে আছে চয়নের স্ত্রী বকুল। চয়ন হিতাহিত জ্ঞান শূন্যের মতো দৌড়ে গেল স্ত্রীর দিকে। তারপর স্ত্রীর মাথাটা নিজের কোলে তুলে নিয়ে বলতে লাগলো, বকুল, বকুল, কি হয়েছে তোমার? তুমি এইভাবে জ্ঞান হারিয়ে ফেললে কি করে? বকুল, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আহ চয়ন, এইভাবে হবে না। এই নাও, এই ঘটির জলটা হাতের তালুতে ঢেলে তা অল্প অল্প করে বকুলের মুখে ছিটিয়ে দাও। দেখো তো, তাহলে তোমার স্ত্রীর হয়তো জ্ঞান ফিরবে। নাও নাও, তাড়াতাড়ি নাও। আমি এবার জলপূর্ণ ঘটিখানা চয়নের দিকে বাড়িয়ে দিতেই চয়ন কাঁপা কাঁপা হাতে সেই ঘটির জল তালুতে ঢেলে তার ছিটাতে লাগলো বকুলের চোখে মুখে। ধীরে ধীরে জ্ঞান ফিরে এলো মেয়েটার। চয়নের সাহায্যে আধ শোয়া অবস্থায় কনুইতে ভর দিয়ে উঠে বসতেই আমি তার দুই চোখে স্পষ্ট আতঙ্ক দেখতে পেলাম। বকুলের মুখ একেবারে ফ্যাকাশে হয়ে গিয়েছে। তাকে দেখে মনে হচ্ছিল সে সাংঘাতিক কিছু একটা দেখে কিংবা উপলব্ধি করে মারাত্মক ভয় পেয়েছে, তাই সেইভাবে অজ্ঞান হয়ে পড়েছিল। আমি বকুলকে প্রশ্ন করবার পূর্বে চয়ন জিজ্ঞাসা করলো, এই বকুল, সত্যি করে বলো তো, কি হয়েছিল তোমার? কি কারণে এরকম জ্ঞান হারিয়ে মেঝেতে পড়েছিলে? বকুল একটা শুকনো ঢোক গিলে জড়ানো গলায় বলতে আরম্ভ করলো, আমি আমি এই ঘরেই ছিলাম। হঠাৎ করে আমার নজর পড়ল খোলা দরজা দিয়ে বাইরের দিকে, আর আর সেদিকে তাকাতে আমি যা দেখলাম তাতে সীমাহীন সীমাহীন ভয়ে ভয়ে আমার বুক একেবারে কেঁপে উঠল। জমাট বাঁধা অন্ধকারের মধ্যে আমি পরিষ্কার দেখলাম বাইরের গোলাপ বাগানের ডালপালা সরিয়ে কে যেন বেরিয়ে এলো। হ্যাঁ হ্যাঁ, কালো কুচকুচে একটা মনুষ্য আকৃতির অবয়বকে ডালপালা ঠেলে বেরিয়ে আসতে নিজের চোখে দেখলাম। আমার আমার মনে ভারী কৌতূহল হলো, অনেক প্রশ্ন জাগলো। ওই ওই ছায়া মূর্তি আসলে কে তা জানার জন্য কৌতূহলবশত কয়েক পা এগিয়ে গিয়ে দরজার সামনে দাঁড়াতেই দেখলাম সেরকম দৃশ্য আমি আজ পর্যন্ত এর পূর্বে কখনো কোনো দিন দেখিনি। শেষের কথাটা বলতে গিয়ে যেন থেমে গেল বকুল। তার গলার কাছে কথাগুলো যেন দলা পাকিয়ে গেল। জোরে জোরে বেশ কয়েকবার শ্বাস টেনে সে বাকি অংশটুকু বলতে লাগলো, আমি আমি অন্ধকারের মধ্যেও স্পষ্ট তো দেখলাম সেই কালো ছায়া মূর্তির কি বিভৎস নৃশংস পোড়া ক্ষত বিক্ষত অর্ধগলিত দেহ। তোমরা বিশ্বাস করো আমার কথা,
বিশ্বাস করো আমার কথা। আমি আমি সত্যি বলছি, আমার চোখের অথবা মনের ভুল ছিল না, একেবারে সত্যি সত্যি আমি নিজের চোখে ওই ভয়ানক ছায়ামূর্তিকে দেখলাম। আর তা দেখে জ্ঞান হারিয়ে ফেললাম। তুমি সবার আগেই নিজেকে শান্ত করো বকুল। এত স্নায়বিক উত্তেজনা একেবারেই ভালো নয় শরীরের পক্ষে। আমি তোমাকে বলছি, তোমার কোথাও একটা মস্ত বড় ভুল হচ্ছে। আসলে কি বলতো, এই পরিবেশ একেবারেই নতুন তো, তাই নতুন পরিবেশে রাত কাটালে প্রথম এমনটা হয় মানুষের। তুমি চিন্তা করো না, সব তোমার মনের ভুল, আর কিছুই না। তুমি বিশ্বাস করো আমার কথা, আমি একেবারেই ভুল দেখিনি। কিছুতেই আমার মনের ভুল হতে পারে না। আমি স্পষ্ট দেখেছি, আমি স্পষ্ট দেখেছি তার বিভৎস রূপ। কি ভয়ঙ্কর সাংঘাতিক সেই ছায়ামূর্তিকে দেখলে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ দুঃস্বপ্নেও কখনো অমন রূপ কল্পনা করতে পারে না। বকুলের কথা শুনে চয়ন কিছুতেই বিশ্বাস করতে চাইছিল না, কিন্তু আমি বিশ্বাস করেছিলাম বকুলের বলা প্রতিটা কথা। কারণ এই বাড়িতে, বিশেষত এখানে আসার শুরুর আগে থেকেই আমার মনের মধ্যে যে অশুভ অশনি সংকেতটা বারবার মাথা চাড়া দিয়ে উঠেছিল, বকুলের বলা কথাগুলো এটাই প্রমাণ করলো যে আমার মনের মধ্যে জন্ম নেওয়া আশঙ্কা একেবারেই মিথ্যে নয়। বকুলের মুখ থেকে সমস্ত বিবরণ শুনে বুঝতে পারলাম সে কোনো একজন মেয়ে মানুষকে দেখেছে, যে কিনা এই গোলাপ বাগানের ঝোপ ঠেলে বেরিয়ে এসেছিল বাইরে। তবে তাকে দেখতে মোটেই স্বাভাবিক কিংবা সুন্দর নয়। তার গোটার দেহ পচা গলা লাশের মতন ছিল। রাতে ভালো করে খেতে পারলাম না। মনের মধ্যে এক রাশ দুশ্চিন্তা যদি ক্রমাগত দানা পাকাতে থাকে, তাহলে কি আর শান্তিতে খাওয়া যায়? কোনো রকমে দুটো অন্ন তুলে আমি আমার জন্য নির্ধারিত ঘরের মধ্যে প্রবেশ করলাম। দরজাখানা বন্ধ করলাম না, কেবলমাত্র ভেজিয়ে রাখলাম, যদি রাতের বেলা দরকার পড়ে। ঘরের মাঝ বরাবর থাকা পালঙ্কের নিকটে আমি দাঁড়ালাম। সেখানে দাঁড়িয়ে খোলা জানালা দিয়ে একবার বাইরের দিকটা দেখে নিলাম। বৃষ্টি এই গভীর রাতে পুরোপুরি থেমে গিয়েছে। আকাশের মধ্যে সমস্ত মেঘের ঘনঘটা একেবারে পরিষ্কার হয়ে মাঝ আকাশে কাটা কুমড়োর ফালির মতো এক ফালি চাঁদ উঠেছে। দু একটা নক্ষত্র নিষ্প্রভভাবে শত আলোক বর্ষ দূরে থেকে মুখ তুলে তাকিয়েছে পৃথিবীর পানে। গাছগাছালির পাতা থেকে টুপটাপ শব্দে ঝরে পড়ছে বৃষ্টির শেষ চিহ্নটুকু। জল জমা কর্দমাক্ত নালা জায়গায় চাঁদের রূপালী জোছনা পড়ে একেবারে যেন গলিত তরল সোনার মতো দেখাচ্ছে। কচু বনের নিচ থেকে উঠে আসছে একাধিক ব্যাঙের গর্জন। একেবারে গ্রাম বাংলার বর্ষা রাতের এক অপূর্ব সুন্দর রূপ। গ্রাম বাংলার এমন অপূর্ব রূপের প্রতি আমার আকর্ষণ বরাবরই বড় বেশি, সে তো তোমরা জানোই। বাইরের স্নিগ্ধ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কখন যে নিজের অজান্তেই ঘুমিয়ে পড়েছিলাম তা বুঝতে পারিনি।
আচমকা হঠাৎ করেই মাঝরাতে ঘুমটা ভেঙে গেল চয়নের হাঁক ডাকে। চক্রবর্তী মশাই, চক্রবর্তী মশাই, তাড়াতাড়ি একটিবার উঠুন। থতমত খেয়ে বিছানার মধ্যে উঠে বসতেই আমি দেখলাম কাচু মাচু মুখে পালঙ্কের সন্নিকটে দাঁড়িয়ে রয়েছে চয়ন। ঘরের মধ্যে বিরাজমান আলো আধারিতেও স্পষ্ট দেখতে পেলাম তার মুখ অত্যাধিক মাত্রায় ভয়ে শুকিয়ে একেবারে এইটুকু ছোট্ট হয়ে গিয়েছে। কি হয়েছে চরণ? তোমাকে এরকম লাগছে কেন? মার্জনা করবেন চক্রবর্তী মশাই, এইভাবে আপনার ঘুমে ব্যাঘাত ঘটানোর জন্য। কোনো উপায় খুঁজে না পেয়ে অগত্যা আপনার কাছে ছুটে আসতে হলো। ভাগ্যিস আপনি দরজা ভেতর থেকে বন্ধ করেননি, তাই জন্য তো ভেতরে ঢুকে আসতে পারলাম। এই সমস্ত কথা এখন না বলে সমস্যাটা কি হয়েছে সেটা বলো। চক্রবর্তী মশাই, ঘরের কোথাও বকুল নেই। হঠাৎ করে ঘুমটা ভেঙে যেতেই পাশ ফিরে দেখলাম বকুল বিছানার মধ্যে নেই। কেবলমাত্র আমি আর আমাদের মেয়ে ঝিলমিল শুয়ে রয়েছি। ওকে অনেক খোঁজার পরেও কোথাও দেখতে পেলাম না, তাই আপনার কাছে এলাম। কি হলো বলুন তো? এত রাতে ও কি একলা কোথাও বেরিয়ে গেল নাকি? কিন্তু এই জায়গাটা তো একেবারে ওর অচেনা। সর্বনাশ! চলো চলো, আমাদের এক্ষুনি বকুলকে খুঁজতে যেতে হবে, না হলে কোনো বড় সড় বিপদ ঘটে যেতে পারে। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো, আর সময় নেই। আমি আর চয়ন গোটা ঘর তন্ন তন্ন করে খুঁজেও বকুলকে কোথাও খুঁজে না পেয়ে শেষমেশ বেরিয়ে পড়লাম বাগিচা ভবনের বাইরে থাকা গোলাপ বাগানে। চারিদিক পুরোপুরি জল কাদায় পরিপূর্ণ হয়েছিল। জল জমা জমিতে ছপ ছপ শব্দ তুলে আমরা এগিয়ে চললাম, হাতে একখানা হ্যারিকেনের আলো সম্বল মাত্র। ঘরের ভেতরে চয়নের ছোট্ট মেয়েটা সম্পূর্ণ একাকী রয়েছে ঘুমন্ত অবস্থায়। মনের মধ্যে তখন যে কি ধরনের এক কাল বৈশাখীর ঝড় উঠেছিল তা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। হৃদয়ের মধ্যে জোরালো ভাবে ক্রমাগত বাজতে আরম্ভ করেছিল সেই বিপদের ঘণ্টা। আমি পরিষ্কার বুঝতে পারছিলাম কিছু না কিছু একটা ঘটতে চলেছে খুব শীঘ্রই। চক্রবর্তী মশাই, ওখানে কি যেন একটা রয়েছে বলে মনে হচ্ছে না? চয়নের কথায় আমার চমক ভাঙল। থমথমে গলায় কাটা কাটা ভাবে অত্যন্ত ভয়ের সাথে সে কথাগুলো বলছে। তার দেখানো হাতের ইশারা বরাবর তাকিয়েই দেখলাম একটা বিশাল বড় গোলাপ গাছের ঝোপের পেছনে সত্যি কিছু একটা রয়েছে। গাছটা বিনা বাতাসে কেমন যেন বারবার আন্দোলিত হচ্ছে অদ্ভুত ভাবে। বরাবর চোখ ও হাতের ইশারায় চয়নকে একটিও কথা বলতে নিষেধ করে খুব সাবধানে নিঃশব্দে আমরা এগিয়ে চললাম সেই দিকে। গোলাপ গাছের পিছনে গিয়ে উপস্থিত হতেই আমি এবং চরণ যে ভয়ানক দৃশ্য দেখলাম তা দেখার জন্য আমরা কেউই একেবারেই প্রস্তুত ছিলাম না। আমি যে তারানাথ তান্ত্রিক, নিজের সমগ্র জীবনভর মুখোমুখি হয়েছি নানান বিভীষিকা, নানান আকস্মিক ঘটনার সাথে, কিন্তু এই ঘটনার আকস্মিকতা সেই সবের মাপকাঠিকে একেবারে ছাপিয়ে গেছে। চয়নের অবস্থা হলো পুরোপুরি বর্ণনাতীত। ছেলেটার বুক ঠেলে উঠল এক ভীষণ তীব্র আর্তনাদে। বহুক্ষণ গল্প বলার পর ঠাকুরমশাই এই প্রথম কিছুটা থামলেন। আমি বিলক্ষণ বুঝতে পারছিলাম অতীতের ঘটনা বলতে গিয়ে ঠাকুরমশাইয়ের দু চোখের সামনে যেন সেই ভয়াবহ রাতেরই দৃশ্য ফুটে উঠছিল। তার মুখ চোখের অভিব্যক্তি বদলে যাচ্ছিল ক্রমশ একটু একটু করে। ঠাকুরমশাইকে বিরতি না দিয়ে গল্প শোনানোর জন্য কিশোরী হয়তো কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু আচমকা হঠাৎ করে এমতাবস্থায় রান্নাঘরের ভেতর থেকে রুনুঝুনু শব্দে নুপুর বাজিয়ে বেরিয়ে এলো ঠাকুরমশাইয়ের কন্যা চারি। তার হাতে একটা মাত্র পাত্র, যার উপরে রাখা আছে 3 পেয়ালা চা। ঠাকুরমশাইয়ের জন্য চারি তক্তপোষের উপর আমাদের মুখোমুখি চায়ের পেয়ালা নামিয়ে রেখে পিতার উদ্দেশ্যে খানিকটা শাসনের ভঙ্গিতে বলল, বাবা মশাই,
এই 3 বার আপনি চা খেলেন, আর কিন্তু একবারও আপনাকে চা দেব না। এত ঘন ঘন চা খাওয়া স্বাস্থ্যের পক্ষে একেবারেই ভালো কথা নয়। ঠাকুরমশাই চায়ের পেয়ালায় সামান্য ফুঁ দিয়ে তাতে লম্বা চুমুক দিয়ে আস্তে আস্তে বললেন, দেখেছো হে কিশোরী, আমার মেয়ে কেমন আমার মা হয়ে উঠেছে। একেবারে পাকা বুড়ির মতো শাসন করছে, দেখেছো? ঠিক আছে রে মা, তাই হবে। আমি আর চা খাবো না। চারি আমাদের দিকে তাকিয়ে মৃদু হেসে রান্নাঘরের ভিতর পুনরায় প্রবেশ করতেই ঠাকুরমশাই পাসিং শো সিগারেটের প্যাকেটটা থেকে একটা সিগারেট তুলে নিয়ে তাতে আগুন ধরিয়ে লম্বা টান দিলেন। যা দেখে আমি বললাম, এ কি ঠাকুরমশাই, এই যে ভারী অন্যায়। আপনার মেয়ে আপনাকে চা খেতে নিষেধ করলো, সে তো আপনার ওই স্বাস্থ্যের কথাই ভেবে, অথচ দেখুন আপনি চা খাবেন না এ কথা দিলেও সিগারেট ঠিকই ধরিয়ে ফেললেন। ঠাকুরমশাই আমার কথা শুনে হাসতে হাসতে বললে, কি করব বলো বিভূতি, এই যে এক প্রকার নেশা, এই সিগারেটে টান না দিলে আমি গল্প বলতে পারি না যে। তোমাদের তো কিছুই অজানা নয়। কিশোরী চায়ে শুরুত করে চুমুক দিয়ে বলে উঠল, নিন ঠাকুরমশাই, শুরু করুন। অযথা বেশি দেরি করে লাভ কি? তারপর কি হলো সেটা বলুন। আমি কিশোরীর দিকে কটমট দৃষ্টিতে তাকালাম। সত্যিই সে ভারী অধৈর্য প্রকৃতির মানুষ, একেবারেই ধৈর্য ধরে বসে থাকতে পারে না। ঠাকুরমশাইয়ের হাতের মধ্যে জ্বলতে থাকা সিগারেটের সামান্য ছাই ছেড়ে ফেলে আর একটা টান দিয়ে যথাক্রমে বলতে আরম্ভ করলেন ঘটনার পরবর্তী অংশ। আমি এবং চয়ন গোলাপ গাছের পেছনে গিয়ে দাঁড়াতেই দেখলাম বকুল পাগলের মতো একটা মাটি কোপাতে আরম্ভ করেছে। না, ওর হাতে কোনো মাটি কোপানোর বিশেষ অস্ত্র নেই। কেমন যেন মানসিক ভারসাম্যহীন রোগীর মতো সে কেবলমাত্র 2 হাতের বলে বড় বড় নখের সাহায্যে নরম ভিজে মাটিতে আঁচড় কাটতে আরম্ভ করেছে। আমি বকুলের কাঁধে হাত রাখা মাত্রই আমার সমগ্র শরীরের মধ্যে যেন কয়েক হাজার বিদ্যুৎ একসঙ্গে প্রবাহিত হলো। আমি পিছনের দিকে কয়েক পা পিছিয়ে এলাম সহজাত ভাবে। এ কার কাঁধে হাত রাখলাম আমি? কোনো জীবিত মানুষের শরীর কি এরকম বরফের মতো শীতল হতে পারে? বকুলের মাথার প্রতিটা চুল লকলকে বিষাক্ত সাপের মতো অন্ধকারে উঠছিল। এতক্ষণ ধরে সে মাথা নিচু করে ক্রমাগত ঘুরে চলেছিল। তারপর হঠাৎ করে ধীরে ধীরে অস্বাভাবিক বিকৃতভাবে তার ঘাড়টা আমাদের দিকে পুরোপুরি ঘুরে গেল। তার মুখমণ্ডল দেখে আমার এবং চয়নের অবস্থা বড়ই শোচনীয় হয়ে উঠল। মৃগী রোগীর মতন ঠক ঠক করে কাঁপতে লাগলো চয়ন। আমি পরিষ্কার বুঝতে পারছিলাম তার বুকের বাম দিকটা বর্তমানে ধরাস ধরাস করে লাফাতে আরম্ভ করেছে, যেন 100টা ঘোড়া একসাথে ছুটে চলেছে তার বুকের বাম পাশটায়। এখনই হয়তো হৃৎপিণ্ড ফেটে যাবে, অথবা এক লাফে সেটা গলার কাছে উঠে আসবে। বকুলের 2 চোখে সেই কি ভীষণ রকম উজ্জ্বলতা! তার 2 চোখের মধ্যে প্রাণের বিন্দু মাত্র কোনো অস্তিত্ব নেই। জীবন্ত মানুষের চোখ কিছুতেই অমনধারা হতে পারে না। মণিবিহীন চোখ দুটো সম্পূর্ণ অলেখা কাগজের মতন ধপধপে সাদা। তার সেই চোখ থেকে বেরিয়ে আসছে ঘোলাটে আলোর ছটা। নাক বেশ খানিকটা লম্বা হয়ে ঝুঁকে পড়েছে সামনের দিকে, ঠোঁট চওড়া ও মোটা হয়ে তা প্রায় কানের লতি অব্দি পৌঁছেছে। তবে সবচেয়ে ভীতিপ্রদ যেটা হলো, মুখগহ্বরের মধ্যে থেকে মাঝে মধ্যেই উঁকি দেওয়া অসংখ্য অগণিত সূচের মতো চকচকে ধারালো দাঁতের সারি, আর কালো কুচকুচে সাপের মতো একটা লম্বা জিভ দেখতে পেলাম। বকুলের গোটা শরীর জুড়ে পুরো কর্দমাক্ত হলেও চেহারার মধ্যে যে বেশ কিছু পরিবর্তন এসেছে তা বিলক্ষণ আন্দাজ করা যায়। বকুলের শরীরটা অদ্ভুত রকমের শীর্ণ হয়ে গিয়েছে,
তার হাত দুখানি অস্বাভাবিক মাত্রায় লম্বা ও হাতের প্রতিটি আঙুল বেশ কয়েক ইঞ্চি বাঁকা নখ উপস্থিত হয়েছে। বকুলের শরীর থেকে বেরিয়ে আসছে একটা পচা গলা দুর্গন্ধ। বকুল যেন কোনো সাধারণ মানবী নয়, সাক্ষাৎ এক প্রেতিনী। মনের মধ্যে চলতে থাকা সমস্ত ভয়ের ঝড় কিছুটা আটকানোর চেষ্টা করে চয়ন নিজের স্ত্রীর দিকে এগোতেই যাচ্ছিল। আমি হাত ধরে তাকে আটকে দিলাম। চোখের ইশারায় চুপচাপ বকুলের থেকে দূরত্ব বজায় রাখতে বললাম। বকুল অশরীরী অশুভ প্রেতাত্মার মতো খিলখিল করে হেসে উঠল। ওই রকম অট্টহাসি চয়নের পূর্বে কখনো শুনিনি। তা তার মুখের অভিব্যক্তি দেখে সহজেই আন্দাজ করা যায়। বকুলের খিলখিল অট্টহাসির শব্দ ক্রমশ ছড়িয়ে পড়ল সমগ্র নিশুতি অন্ধকার অঞ্চলের মধ্যে। তারপর সে সরীসৃপ প্রাণীর মতো চার হাত পায়ের সাহায্যে বুকে ভর দিয়ে শরীরটা টানতে টানতে একেবারে ধেয়ে ঘরে নিয়ে চলে গেল। পাথরের মূর্তির মতো স্থানুগত হয়ে দাঁড়িয়েছিল চয়ন। আমি একটা হ্যাঁচকা টান মেরে পড়লাম। এই চয়ন, ঘরের মধ্যে ঝিলমিল একা শুয়ে আছে না? সর্বনাশ, তাড়াতাড়ি চলো। কোনো অঘটন ঘটে যাওয়ার আগে আমাদের ঝিলমিলকে রক্ষা করতে হবে। চয়ন প্রায় কাঁদতে কাঁদতে দৌড়ে গেল অন্ধকার ঘরের দিকে। আমিও তার পিছন পিছন ছুটে গেলাম। ঘরের মধ্যে ঝিলমিলকে সম্পূর্ণ সুরক্ষিত অবস্থায় শুয়ে থাকতে দেখে বুকের মধ্যে কিছুটা হলেও বল ফিরে এলো। সেই ঘরের দরজাখানা বাইরে থেকে বন্ধ করে দিলাম সবার আগে। চয়ন ততক্ষণে হ্যারিকেনের আলো হাতে নিয়ে বকুলকে খুঁজতে আরম্ভ করেছে। তার নাম ধরে মৃদু মৃদু গলায় ডাকতে শুরু করেছে। বকুল, বকুল, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? তুমি কি এখানে আছো? কি হয়েছে তোমার? তুমি এরকম কেন করছো? আমি চয়নকে থামতে বলে তার দিকে এগিয়ে গিয়ে মনে মনে কাল ভৈরব এবং মধু সুন্দরী দেবীর উদ্দেশ্যে প্রণাম জানালাম। অত্যন্ত শক্তিশালী মন্ত্র দ্বারা নিজের এবং তার গাত্রবন্ধন করলাম। বকুলের ওই বিভৎস রূপ দর্শন করার পরেই আমি বুঝতে পেরেছিলাম যে তার মধ্যে কোনো একটা অশুভ অপশক্তি আশ্রয় নিয়েছে। বকুলের শরীরটা বর্তমানে কোনো ভয়ানক অশুভ শক্তির নিয়ন্ত্রণাধীন। সে যাতে আমাদের সামান্যতম ক্ষতি না করতে পারে, এ কারণেই নিজের এবং চয়নের গাত্রবন্ধন করে দিলাম বেশ ভালোভাবে। কি ব্যাপার বলুন তো চক্রবর্তী মশাই, এত করে ডাকার পরেও তো বকুলের কোনরূপ সাড়া পাচ্ছি না। ও গেল কোথায়? আর ওর এরকম অবস্থা কেন হয়েছে? এইসব বিষয় নিয়ে আলোচনা করার একটা উপযুক্ত সময় এটা একেবারেই নয় চয়ন। আমাদের বকুলকে খুঁজে বের করতে হবে। আর হ্যারিকেনটা আমাকে দাও। তুমি আমার পিছু পিছু আসো। আমি আগে আগে এগিয়ে যাচ্ছি, খুব সাবধান। এসো, ধীরে ধীরে এসো। এই কথা বলে আমি চয়নের হাত থেকে হ্যারিকেনখানা নিয়ে নিলাম। আমি এগিয়ে চললাম সামনের দিকে। যত সামনের দিকে এগোচ্ছিলাম ততই আমার নাকে সেই বিশ্রী পচা দুর্গন্ধটা এসে ঝাপটা মারছিল। বেশ কিছুটা এগিয়ে যাওয়া মাত্রই হ্যারিকেনের আবছা আলোয় দেখলাম গড়িবর্গার কাঠ থেকে সম্পূর্ণ উল্টো হয়ে চামচিকের মতো ঝুলে রয়েছে। ওটা কে? বকুল। পা দুটো একেবারে আকশির মতো ওপরে আটকানো, তার গোটা দেহটা নিচেতে ঝুলন্ত অবস্থায় ঝুলছে। মেয়েটার মাথার চুল প্রায় ভূমিতে লুটোচ্ছে। তার দুই চোখের কালো অক্ষি কোটরের ভেতর থেকে ধকধকে নরকের আগুনের মতো বেরিয়ে আসছে সাদা আলোর ঘোলাটে আভা। মাংসাশী সাপদ প্রাণীর মতো হাঁ করে সে তার লম্বা দাঁতগুলোকে বের করে রেখেছে বাইরের দিকে, যেন সতর্ক হতে বলছে। আমি চয়নকে সেখানে দাঁড়িয়ে থাকতে বলে দৌড়ে গেলাম বকুলের দিকে। ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ তার মধ্য ললাটে চেপে ধরে উচ্চ কণ্ঠে বিশুদ্ধ বৈদিক ভাষায় মন্ত্র আরম্ভ করলাম। ওম জয়ন্তী মঙ্গলা কালী
ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সাহাস্বধা নমস্তুতে। সাথে সাথেই বকুলের শরীরটা একেবারে বেঁকে চুড়ে ছোট্ট হয়ে গেল মুহূর্তের মধ্যে। তার মুখ শুকিয়ে গেল, চোখের পাতা উল্টে গেল, জিভ বেরিয়ে এলো। বকুলের এমন অবস্থা দেখে প্রচন্ড ঘাবড়ে গেল চয়ন। সে আমার দিকে এগিয়ে আসছিল, আমি তাকে চোখের ইশারায় থামতে বললাম। পবিত্র মন্ত্রপাঠ সমাপ্ত হওয়ার পূর্বেই বকুলের দেহটা কাটা কলা গাছের মতো উপর থেকে ধপ করে লুটিয়ে পড়ল মেঝেতে। চয়ন আপ্রাণ চেষ্টা করলো বকুলের জ্ঞান ফেরানোর জন্য। আমি ঘরের ভেতর থাকা লাল শালু ঝোলার ভেতর থেকে বের করে আনলাম কিছুটা আতপ চাল, কৃষ্ণ তিল ও শ্বেত সরিষা। তার সাথে আরো বেশ কিছু বিশেষ উপাদান জলের সাথে মিশিয়ে গোটা জায়গাটায় ভালোভাবে ছিটিয়ে দিলাম। চয়নের দিকে তাকিয়ে বললাম, চয়ন, এখন কোনোভাবেই বকুলের জ্ঞান ফিরবে না। ও গভীর ঘুমে পুরোপুরি তলিয়ে গিয়েছে। এখন তুমি যাও, ওকে তুলে নিয়ে ঘরের মধ্যে শুইয়ে দাও। তারপর তুমি বাইরে এসে আমার সাথে দেখা করো, কিছু কথা আছে একান্তে। যাও। কি হয়েছে চক্রবর্তী মশাই? আপনাকে এত গম্ভীর লাগছে কেন? দয়া করে আমার কাছ থেকে কোনো কিছু গোপন করবেন না। আপনি যেটুকু যা বুঝতে পারছেন তা বলুন। আমি জানি আপনার বলা কোনো কথাই মিথ্যা হবার নয়। আচ্ছা বেশ, ঠিক আছে, আমি বকুলকে ভেতরে শুইয়ে দিয়ে এক্ষুনি আসছি। চয়ন আসতেই আমি এক মুঠো কালো সর্ষে নিয়ে তাকে আলো দেখাতে বলে ওই গোটা বাড়ির চতুর্দিকে ছড়িয়ে দিতে লাগলাম। আশা করি এইটুকু তো তোমরা জানো, এই বিশেষ প্রক্রিয়াটিকে গৃহবন্ধন বলে। সঠিকভাবে যথাসময়ে যথা নিয়ম বিধি মেনে এবং মন্ত্র সহযোগে যদি একবার গৃহবন্ধন করা যায়, তবে অনেকটা সময় পর্যন্ত কোনো রূপ অশুভ কিংবা অতিলৌকিক শক্তির ক্ষমতা সেই বাড়িতে ঘটে না। তাদের ক্ষমতা থাকে না সেই বন্ধন কাটিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করবার। চয়নের নতুন বাড়ি তথা বাগিচা ভবনকে ভালোভাবে গৃহবন্ধন করে আমি ভেতরে এসে বসলাম। আমার মুখোমুখি বসলো চয়ন। ছেলেটাকে দেখেই বুঝতে পারলাম সে মনে মনে বড্ড ভেঙে পড়েছে। সে নিদারুণ অসহায় হয়ে পড়েছে। বন্যার জলে ভেসে যাবার সময় মানুষ যেমন আপ্রাণ চেষ্টা করে সামান্য খড়কুটো আঁকড়ে ধরে টিকে থাকার, ঠিক সেই রকমই আকুতি দেখলাম ছেলেটার মুখ চোখ চুড়ে। চক্রবর্তী মশাই, এবার তাহলে বলুন কি সমস্যা হয়েছে। দেখুন, আপনার চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছি যে কিছু একটা সাংঘাতিক অঘটন ঘটেছে। দয়া করে আমার কাছ থেকে কোনো কিছু গোপন করবেন না। আপনি কি বুঝতে পেরেছেন বকুলের এই অবস্থার পেছনে কি কারণ রয়েছে? তোমার কাছ থেকে কোনো কিছুই গোপন করবো না চয়ন, তাই জন্যই আসল সত্যিটা তোমার কাছে খোলসা করে বলছি। দেখো, বাগিচা ভবনে আসার সময় থেকেই আমার মনের মধ্যে একটা আশঙ্কা জন্মেছিল। এই জায়গা মোটেও স্বাভাবিক নয়। এখানে সাংঘাতিক রকমের কিছু একটা অপশক্তি আশ্রয় নিয়ে রয়েছে। ভালো করে ভেবে দেখো তো, আজ সারাদিনে ঠিক কতগুলো অস্বাভাবিক ঘটনা ঘটল। প্রথমে ঠাকুরমশাইয়ের ওইভাবে অসুস্থ হয়ে পড়া, শত চেষ্টার পরেও পুজোর আরতির পঞ্চপ্রদীপ না জ্বলা, সর্বোপরি তোমার স্ত্রীর সন্ধ্যার পর ওই রকম আচরণ, তার জ্ঞান হারিয়ে পড়ে যাওয়া এবং তার বিবরণ অনুযায়ী এক বিভৎস নারকীয় ছায়ামূর্তির দর্শন লাভ। আর এখন এই মাঝরাতে যে ভয়ানক হাড় হিম করা ঘটনা ঘটল, তাতে আশা করি তুমি এই কথা বুঝতে পেরেছ যে এখানে কিছু অশুভ শক্তি রয়েছে। ওই অশুভ শক্তি তোমার স্ত্রীর দেহে ভর করেছিল। তবে চিন্তা করো না, আমি গৃহবন্ধন করে দিয়েছি।
এখন বেশ কিছুটা সময়, বা বলতে পারো আজকের রাতটা, ভয়ের আর কিছুই নেই। হায় ঈশ্বর, তার মানে ওই শয়তান মালিক সবটা জেনে শুনে আমাকে অল্প টাকায় লোভ দেখিয়ে এই বাড়িটা গুছিয়ে দিয়েছে, আর আমিও মূর্খের মতো অল্প টাকায় এত বড় একটা বাড়ি পাওয়া যাচ্ছে এই দেখে 7-5 বিচার বিবেচনা না করে এই বাগিচা ভবন কিনে নিয়েছি। কিন্তু এবার কি হবে চক্রবর্তী মশাই? এখানে আমার স্ত্রী ও কন্যা দুজনেই তো একেবারেই সুরক্ষিত নয়। তাহলে কি আমরা এখান থেকে চলে যাব, আবার আমাদের আগের জায়গায়? না 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 না, এখনই এই সিদ্ধান্ত নেওয়ার কোনো প্রয়োজন নেই। তাছাড়া বিপদ সম্মুখীন হলে তার মোকাবিলা করার চেষ্টা করতে হয়, বিপদ থেকে পালিয়ে গিয়ে কি লাভ? এবার তাহলে কি করব চক্রবর্তী মশাই? এখন আমার কি করণীয় তা আপনিই বলে দিন। একটা কথা জানো তো, ভগবান তাকেই সাহায্য করে যে নিজেকে নিজেই সাহায্য করে। তিনি মঙ্গলময় ঈশ্বর, তিনি তোমাকে এবং তোমার পরিবারকে রক্ষা করবেন। এই অশুভ বিপদের হাত থেকে তিনি তোমাদের বাঁচাবেন। তুমি যাও, এবার নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ো। ওইদিকে আবার ঝিলমিল বকুলের সাথে রয়েছে। আমি যখন একবার তোমাদের বাড়িতে এসে উপস্থিত হয়েছি, তখন বিশেষ আর চিন্তার কিছু নেই। ওই অশুভ শক্তি আসলে কে, কি উদ্দেশ্যে সে তোমার স্ত্রীর দেহে ভর করেছিল, সে এখানে কেন রয়েছে, এই সকল প্রশ্নের উত্তর আমি জানবই। তারপর আমি কিছু একটা ব্যবস্থা নেব। আপনি কেবলমাত্র আমার অন্তিম ভরসা চক্রবর্তী মশাই। আমার স্ত্রী বকুলকে এবং এই বাগিচা ভবনকে যদি কেউ অশুভ প্রেতাত্মার কবল থেকে রক্ষা করতে পারে, তাহলে তা একমাত্র আপনিই পারবেন। আপনি ছাড়া অন্য কেউ তা পারবে না। 2 হাত জোড় করে কাতর কণ্ঠে আমার উদ্দেশ্যে প্রার্থনা জানিয়ে চয়ন প্রবেশ করল নিজের ঘরে। আমিও আমার জন্য নির্ধারিত পাশের ঘরটিতে এসে দরজাখানা ভিজিয়ে দিলাম। দক্ষিণের খোলা জানালার নিকটে এসে দাঁড়াতেই আমার বুক ঠেলে উঠল এক তীব্র ভয়ের অনুভূতিতে। শরীরের প্রতিটা শিরায় উপশিরায় উষ্ণ রক্তের সাথে প্রবাহিত হলো গা শিরশিরে আতঙ্ক। কারণ দক্ষিণের খোলা জানালা দিয়ে বাইরের গোলাপ বাগানের দিকে তাকাতেই আমার বুকের হৃদস্পন্দনের মাত্রা কয়েক গুণ বেড়ে গেল। হৃদয়ের অলিন্দে ছড়িয়ে পড়ল ভয় নামক এক অনুভূতি। আমি ততক্ষণে মানুষ চোখে দেখতে পাচ্ছি গোলাপ গাছের ঝোপের পেছনে এসে দাঁড়িয়েছে একটা কালো কুচকুচে ছায়ামূর্তি। হ্যাঁ, অন্ধকারে একটানা অনেকক্ষণ থাকার কারণে আমার চোখ পুরোপুরি সয়ে এসেছিল। তাতেই আমি পরিষ্কার দেখলাম বকুল যেরকমটি বর্ণনা দিয়েছিল ঠিক সেই রকমই হুবহু তাকে দেখতে। ছায়ামূর্তি আসলে এক মানবী। তার মাথার লম্বা লকলকে চুলগুলো সনসনে বাতাসের সাথে শূন্যে ভাসমান। 2 চোখের কালো অক্ষি কোটরের ভেতরে যেন ধকধক করে চলছে সাক্ষাৎ 2 টুকরো জ্বলন্ত কাঠ কয়লার আগুন। মুখের চোয়াল একেবারে মাংসহীন সাদা নরকঙ্কাল বেরিয়ে এসেছে বাইরে। আবরণবিহীন ঠোঁটের ভেতর থেকে উঁকি মারছে ঝকঝকে একখানি ধারালো দাঁতের শাড়ি। অঙ্গে লেপ্টে রয়েছে একটা কর্দমাক্ত রক্তাক্ত শাড়ি। শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত এবং রক্তাক্ত। সেই অশরীরই যেন আমার দিকে তাকিয়ে রীতিমতো বিষধর সাপের ন্যায় ফুঁসছে প্রবল রাগে। হ্যাঁ, রাগ তো হবারই কথা। আমি গৃহবন্ধন করে দিয়েছি, সে তো বাড়ির ভিতরে ঢুকতে পারছে না। সুতরাং তার রাগ হবার যথেষ্ট কারণ আছে বটে। আমি জানালা দিয়ে উঁকি মেরে তার উদ্দেশ্যে কিছু বলতেই যাচ্ছিলাম, আচমকা হঠাৎ করে অশরীরী প্রেতাত্মা বাতাসে মিলিয়ে গেল।
দুপুরের দিকে একসময় ঘুমিয়ে পড়েছিলাম। বেলা করে ঘুম থেকে উঠে দেখলাম বকুলের জ্ঞান ফিরে এসেছে। সে স্বাভাবিক রয়েছে, তবে বেশ কিছুটা দুর্বল। গত রাতের ঘটে যাওয়া সেই ঘটনার বিশেষ কিছুই তার মনে নেই। আমি চয়নকে আলাদা করে ডেকে তাকে বারণ করে দিলাম সে যেন বকুলকে কোনো কথা না বলে। সারাটা দিন কোনো রকমে কেটে গেল। তবে সন্ধ্যার অন্ধকার নামার পর আবার শুরু হলো সেই বিভীষিকাময় অধ্যায়। দ্বিতীয়বারের জন্য থামলেন ঠাকুরমশাই। পাসিং শো সিগারেটের প্যাকেট থেকে আরেকটা সিগারেট তুলে নিয়ে তাতে আগুন ধরিয়ে টান দিতে লাগলেন মনের সুখে। বাইরের আকাশ কালো করে মুষলধারে বৃষ্টি নেমেছে। স্বয়ং মহাকাল যেন তার তাণ্ডব লীলায় অত্যন্ত ব্যস্ত। ঠাকুরমশাইয়ের বাড়ির বাইরে থাকা বিশাল বিশাল বড় গাছগুলো এমনভাবে দুলতে আরম্ভ করেছে যেন সেগুলো এক্ষুনি ভেঙে লুটিয়ে পড়বে ভূমিতলে। দুর্যোগময় প্রকৃতির থেকে একটানা বৃষ্টির শব্দ ছাড়া আর কিছুই শোনা যায় না। খুব কাছে পিঠে আবার কান ফাটানো শব্দে বাজ পড়ল। কিশোরী দুই হাতের তালু দিয়ে নিজের দুই কান চাপা দিল। ঠাকুরমশাই সিগারেটের মধ্যে জমতে থাকা ছাই মাঝে মাঝে ঝেড়ে ফেলে দিয়ে ছাইধেনি হিসেবে ব্যবহৃত বহু পুরাতন আধভাঙা নারকলের মালায়। কিশোরী প্রশ্ন করার পূর্বেই তিনি নিজে থেকে দ্বিতীয় দিন সন্ধ্যার অন্ধকার নামার পর যে কি বিভীষিকাময় অধ্যায়ের সূচনা হয়েছিল তা বলতে আরম্ভ করলেন। দ্বিতীয় দিনও সন্ধ্যা নামার পর থেকে কোথাও খুঁজে পাওয়া গেল না বকুলকে। আমার নাকে আবারও সেই পচা বিশ্রী আষ্টে গন্ধটা এসে ঠেকতে লাগলো। আমি এবং চয়ন আসন্ন সন্ধ্যার অন্ধকারে বকুলকে নাম ধরে ডাকতে লাগলাম। বকুল, বকুল কোথায় তুমি? বকুল! অবশেষে তাকে আবিষ্কার করলাম প্রথম দিনের মতোই সেই গোলাপ গাছের ঝোপের পেছনে। মেয়েটা সেখানে বসে আগের দিনের মতোই মাটি খুঁড়ছে ক্রমাগত। প্রথম দিনের তুলনায় আজ তাকে আরো বেশি ভয়াবহ দেখালো। তার মাথার লম্বা লকলকে চুলগুলো যেন এক কিলবিলে কেউটে সাপের বাচ্চা। চোখ দুটি সরু ও সংকুচিত হয়ে এতটাই ছোট হয়ে গিয়েছে যে চোখ বলে আলাদা করে কিছু নেই সেখানে। কেবলমাত্র রয়েছে দুটো লাল আলোর ফুটকি। নাক ও মুখ একসাথে মিশে সুচালো হয়ে গিয়েছে, সামনের দিকে চলে এসেছে তা। একটা কালো কুচকুচে লম্বা জিভ ঠোঁটের ফাঁক হতে বেরিয়ে এসেছে। দুই হাতের প্রতিটা আঙুলে উপস্থিত বাজ পাখির মতো বাঁকা কালো নখ দিয়ে হিংস্র বাঘিনীর মতো আঁচড় কেটে চলেছে নরম মাটির বুকে। আমরা তার পিছনে গিয়ে উপস্থিত হয়েছি তা বোঝা মাত্রই সে পিছনে ফিরে তাকালো আমাদের দিকে, তারপর হিংস্রভাবে গর্জন করে ঝাঁপিয়ে পড়লো সোজা আমার উপর। কিন্তু আমি প্রস্তুত ছিলাম। গাত্র বন্ধন করে রাখার কারণে আমার দেহের ওপর গড়ে ওঠা সুরক্ষা বলয়ে বাধাপ্রাপ্ত হয়ে সে ছিটকে পড়ল কিছুটা দূরে। সেই একইভাবে চয়নকে আক্রমণ করতে গিয়েও বাধা পেয়ে শেষমেশ ক্ষিপ্ত অবস্থায় দৌড়ে চলে গেল ঘরের ভেতর। তারপর অন্ধকারের মধ্যে সে কোথায় যেন সেধিয়ে গেল। চক্রবর্তী মশাই, শীঘ্রই চলুন, বকুল ঘরের দিকে দৌড়ে গেল। আমি এবং চয়ন ঊর্ধ্বশ্বাসে দৌড়ে ঘরের ভেতরে এসে গোটা ঘর একেবারে নিকষ কালো নিস্তব্ধ অন্ধকারের মধ্যে তলিয়ে গিয়েছে দেখলাম। এ ঘন কালো অন্ধকার মোটেও সন্ধ্যার সাধারণ স্বাভাবিক অন্ধকার নয়। বাগিচা ভবনের অভ্যন্তরে এতটাই থমথমে নিস্তব্ধতা বিরাজ করছে। কোথাও যদি অতীব সামান্য একটুও শব্দ হয় তাহলে যেন একেবারে কানের কাছে এসে ঝনঝন করে বেজে উঠবে তা। অমাবস্যার কালো রাতের থেকেও বেশি সেই কালো আঁধার।
তা ছড়িয়ে পড়েছে সমগ্র বাগিচা ভবনে, গোটা ঘর জুড়ে। আমার মনে হলো যেন সাক্ষাৎ নরকে এসে পড়েছি। চয়নের কেনা নতুন বাড়ি তথা বাগিচা ভবনে নরকের দ্বার উদ্ঘাটিত হয়েছে। সেই ঘরের মেঝেতে পা রাখা মাত্রই আমার মনে হলো আমি যেন সাক্ষাৎ বরফের ওপর পা রাখলাম। ঘরের ভেতরের উষ্ণতা স্বাভাবিকের তুলনায় অনেক অনেক কম। কনকনে ঠান্ডায় আমাদের স্মৃতিমতো কাঁপুনি দিয়ে উঠল। শরীরের প্রতিটা লোমকূপ খাড়া হয়ে গেল এক নিমেষে। তবু অন্ধকার পরিবেশে হাতড়ে হাতড়ে আমি আর চয়ন এগিয়ে যেতে লাগলাম সামনের দিকে। ঘরের ভেতরে ঢুকেও বেশ অনেকক্ষণ কিছু বুঝতে পারছিলাম না। তারপর আচমকাই এক সময় বকুলের খিলখিলে পিশাচিনী স্বরূপ অট্টহাসিতে আমার বুকের ভেতরটা ধড়াস করে লাফিয়ে উঠল। চকিতে পিছন ফিরে তাকিয়েই দেখলাম কড়ি বর্গার কাঠ থেকে কিছু একটা সম্পূর্ণ উল্টো হয়ে ঝুলে ঘড়ির কাঁটার মতো দোল খাচ্ছে। আপন মনে চরম সুখে কেবলমাত্র নিকষ আধারে দুটি ক্ষুদ্র লাল আলোর জ্যোতি আমাদের নজরে পড়ল। বুঝতে পারলাম ওটা আর কেউ নয়, বকুল। মেয়েটার শরীর অস্বাভাবিক রকমের বেঁকে একেবারে যেন এক হয়ে গিয়েছে। চয়ন ভীষণ কান্নায় ভেঙে পড়ল। এত ভয়, এত উত্তেজনা, এত দুশ্চিন্তা সহ্য করা কোনো সুস্থ মানুষের পক্ষেই মোটেই সহজ ব্যাপার নয়। আমি সিদ্ধান্ত নিলাম আমাকে কিছু একটা করতেই হবে, তা না হলে এভাবে যদি চলতে থাকে বকুলের শরীর যতদিন যাবে ততই অবনতি ঘটবে। এখানে থাকা ওই অশরীরী অতৃপ্ত আত্মা যে কোনো সময় তার যা কিছু ক্ষতি করে দিতে পারে। গলার পদ্মবীজের মালাখানা খুলে ডান হাতে ধরে বীজ মন্ত্র জপ করতে করতে আমি এগিয়ে গেলাম তার দিকে। বকুলকে কোনো কিছু করার বিন্দু মাত্র সুযোগ না দিয়ে আমি সেই পদ্মবীজের মালা গায়ের জোরে চেপে ধরলাম তার মধ্য ললাটে, আর তার সাথে সাথেই রীতিমতো প্রবল গর্জন করে উঠল বকুল। গরম লোহার উপর ঠান্ডা জল পড়লে যেমন জলের বিন্দু চড়বড় করে ওঠে, একেবারেই যেন সেই রকম অবস্থা হলো বকুলের। আমি কিন্তু কোনো অবস্থাতেই মন্ত্র পাঠ করা থামালাম না। ধীরে ধীরে বকুল জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল। দৌড়ে এসে স্ত্রীকে জড়িয়ে ধরল চয়ন। তারপর তাকে নিয়ে গিয়ে শুইয়ে দিল বিছানায়। চক্রবর্তী মশাই, আপনি দয়া করে কিছু একটা ব্যবস্থা করুন। এইভাবে প্রতিদিন সন্ধ্যার অন্ধকার নামার পর বকুলের যদি এমন অবস্থা হয় তাহলে ও যে একেবারে অসুস্থ হয়ে পড়বে। অশুভ শক্তি ওর দেহটাকে প্রতিদিন ব্যবহার করছে। এতে ওর নিজেরও যেমন ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক তেমনিভাবে আমার এবং আমার মেয়েরও প্রবল ক্ষতির সম্ভাবনা আছে। বিছানার মধ্যে বকুলকে শুইয়ে দিয়ে বাইরে বেরিয়ে এসে প্রায় কাঁদো কাঁদো অবস্থায় কথাগুলো বলল চয়ন। ছেলেটার মুখের দিকে আমি যে সত্যিই আর তাকাতে পারছিলাম না। এতটা অসহায়, এতটা ভেঙে পড়তে আমি এর পূর্বে আর কাউকে দেখিনি কোনোদিন। আমি গভীর চিন্তায় ডুবে রয়েছি দেখে চয়ন বলে উঠল, কি ব্যাপার চক্রবর্তী মশাই, আপনি কি এত ভাবছেন? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমার কপালে ততক্ষণে চিন্তার বেশ কিছুটা চওড়া ভাঁজ পড়েছে। আমি চয়নের দিকে তাকিয়ে বললাম, চয়ন, একটা জিনিস লক্ষ্য করেছ যা গতকাল এবং আজকেও একইভাবে ঘটেছে?
কোন জিনিসের কথা আপনি বলছেন বলুন তো চক্রবর্তী মশাই, আমি ঠিক বুঝতে পারছি না। আরে একটিবার ভালো করে মনে করে দেখো, গতকালকেও আমরা বকুলকে খুঁজে পেয়েছিলাম ওই গোলাপ গাছের পেছনের ঝোপে, আর আজকেও একই জায়গায়। কালকেও মেয়েটা ওখানকার মাটি খুঁড়ছিল, আর আজকেও সে মাটিই খুঁড়ছিল। তোমার কি মনে হচ্ছে না যে ওই জায়গায় কিছু একটা মাটির তলায় চাপা দেওয়া রয়েছে? সেটা বের করার চেষ্টা করছিল বকুল, বা বলা ভালো বকুলের শরীরের অতৃপ্ত প্রেতাত্মা যে ভর করে রয়েছে বকুলকে। আমি শতভাগ নিশ্চিত চয়ন, ওখানে কিছু একটা আছে। ওখানকার মাটিটা খুঁড়ে একবার আমাদের দেখতেই হবে জিনিসটা আসলে কি। হ্যাঁ চক্রবর্তী মশাই, আপনি একদম সঠিক কথা বলেছেন। সত্যিই তো, এই বিষয়টা তো আমার মাথায় একবারের জন্য আসেনি। আসলে বকুলের কথা ভেবে এত চিন্তিত অবস্থায় রয়েছে যে হিতাহিত জ্ঞান শূন্যের মতো অবস্থা হয়েছে। চলো 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 চয়ন, আর একেবারেই দেরি করা যাবে না। আমাদের হাতে কিন্তু খুব বেশি সময় নেই। বকুলকে এবং তোমার কন্যাকে যদি বাঁচাতে চাও, তাহলে আজ রাতেই আমাদের যা করার করতে হবে। তুমি তাড়াতাড়ি মাটি কোপানোর অস্ত্র নিয়ে এসো। আমার মন বলছে ওখানে কিছু একটা রহস্য অবশ্যই লুকিয়ে আছে। ওই জায়গাটার মাটি আমাদেরকে খুঁড়ে দেখতেই হবে একবার। কিশোরী বলে উঠল, বাবা ঠাকুরমশাই, এই যে দেখি কাহিনীর মধ্যে একেবারে রহস্যের গন্ধ পাচ্ছি। তারপর 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 কি হলো ঠাকুরমশাই? তারপর অল্প কিছুটা সময়ের মধ্যেই চয়ন মাটি কোপানোর অস্ত্র নিয়ে হাজির হলো। আমার নির্দেশে ওই নির্দিষ্ট জায়গায় মাটি খুঁড়তে আরম্ভ করলো সে। ঘন্টা খানেক মাটি কোপানোর পরেই মাটির তলা থেকে উঠে এলো আস্ত বিশাল বড় একটা লম্বা সিন্দুক, যা দেখে আমি এবং চয়ন আমাদের দুজনেরই চক্ষু চড়ক গাছ হয়ে গেল। কিন্তু আমি মনে মনে সবটাই আন্দাজ করতে পারছিলাম যে এরপর কি হতে পারে। লোহার সিন্দুকের ডালা খোলা মাত্রই একটা বিভৎস ভ্যাপসা দুর্গন্ধ আমার নাকে এসে ঝাপটা মারল। অন্ধকার রাতে সেই তীব্র বাজে গন্ধে আমার বমি উঠে আসার জোগাড় হলো। সেই লোহার সিন্দুকের ডালা খুলতেই আমি এবং চয়ন আমরা দুজনেই দেখলাম সেইখানে রয়েছে একটি নর কঙ্কাল। বহু বহু বছর আগের একটি কঙ্কাল। কঙ্কালটিকে দেখলেই বোঝা যায় ওটা আসলে একটি নারী শরীরের কঙ্কাল। তার গায়ে এখনো এক টুকরো লালচে শাড়ির মতো কিছু একটা জড়ানো রয়েছে। সেই কঙ্কালটিকে দেখে অত্যন্ত ঘাবড়ে গেল চয়ন। সে আমার উদ্দেশ্যে চাপা গলায় উত্তেজনাপূর্ণ কণ্ঠে বলল, চক্রবর্তী মশাই, এইসব কি এখানে? কঙ্কাল এলো কোত্থেকে? তোমার এই প্রশ্নের উত্তর আমিও সঠিকভাবে জানি না চয়ন, তবে অনুমান করে বলতে পারি এই মেয়েটাই হলো সেই অতৃপ্ত আত্মা যে তোমার স্ত্রীর শরীরে ভর করে রয়েছে। সে এখানে থেকে গিয়েছে মুক্তিহীন অবস্থায়, অভিশপ্ত দশায়। আজ থেকে বহু বহু বছর আগে এই মেয়েটির সাথে কোনো অন্যায় কিংবা কোনো কারণে তাকে খুন করা হয়েছে, এবং তা সকলের কাছে গোপন রাখার জন্য আসল অপরাধী এইভাবে মৃতদেহ বাক্সবন্দি করে মাটির নিচে চাপা দিয়ে দিয়েছে। আমি তোমাকে বলছি চয়ন, ওই নরকঙ্কালটিকে আমাদের বিসর্জন দিতে হবে। একমাত্র তাহলেই সম্ভব ওই অভিশপ্ত প্রেতাত্মার মুক্তি দেওয়া। সে মুক্তি পেলে আর তোমাদের ওপর কোনো রূপ অত্যাচার করবে না। আসলে ওই অশরীরী আত্মা বরাবর বকুলের শরীরে ভর করে তোমাদের হয়তো এটাই বোঝানোর চেষ্টা করছিল যে এখানে তার কঙ্কালটা এত বছর পরেও বাক্সবন্দি অবস্থায় রয়েছে। তার শেষ যাত্রা সম্পন্ন হয়নি, সে সম্পূর্ণ আবদ্ধ হয়ে গেছে। এই কারণে তার মুক্তি ঘটেনি।
আর দেরি করা যাবে না চয়ন, তুমি তাড়াতাড়ি আমাকে একটা লাল শালু দাও। শালুর মধ্যে সমস্ত কঙ্কাল একত্রিত করতে হবে। আচ্ছা, তোমাদের এই পার্শ্ববর্তী অঞ্চলের মধ্যে কোথাও নদী বা বড় জলাশয় জাতীয় কিছু রয়েছে? চলো, রাতের অন্ধকার থাকতে থাকতে আমরা কাজটা সেরে ফেলি। এতে ওই অতৃপ্ত অশরীরী আত্মা মুক্তি পাবে এবং তোমাদের সাংসারিক জীবন সুখের হবে। তা না হলে এই বাগিচা ভবনে তোমরা বসবাস করতে পারবে না, সে তোমাদের বসবাস করতে দেবে না। ওই অভিশপ্ত অতৃপ্ত আত্মার প্রভাবে তোমাদের জীবনে নেমে আসবে চরম সর্বনাশ। আগে হ্যাঁ চক্রবর্তী মশাই, তা আছে বই কি। আমাদের এই অঞ্চলের পাশ দিয়েই বয়ে চলেছে বাসন্তী নদী। বেশি দূরের পথ নয়, মোটে এখান থেকে মিনিট 10 কি 15 পায়ে হাঁটা রাস্তা। চলো চলো চলো, তবে চয়ন চলো, তাড়াতাড়ি চলো সেই নদীর উদ্দেশ্যে। এই কঙ্কালকে সেখানে বিসর্জন দিয়ে একেবারে স্নান করে ফিরব। এরপর আর কি, সেই রাতের অন্ধকারেই আমি আর চয়ন লাল শালুর মধ্যে সমস্ত কঙ্কালের টুকরো একত্রিত করে সেই নদীতে গিয়ে তা বিসর্জন দিলাম। তারপর পবিত্র বাসন্তী নদীর জলে ডুবে স্নান করে ভগবানের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে উঠে এলাম। পরমেশ্বর, কাল ভৈরব এবং মধু সুন্দরী দেবীর কাছে প্রার্থনা করলাম এবার যেন অতৃপ্ত প্রেতাত্মার মুক্তি হয়, সদ্গতি হয়, সে যেন চিরতরে মুক্তি পায়। পরের দিন সকালে জ্ঞান ফিরে এলো বকুলের। তাকে বেশ কিছুটা দুর্বল দেখালেও সে সম্পূর্ণরূপে সুস্থ ও স্বাভাবিক ছিল। চয়নদের বাড়িতে আরও কয়েকটা দিন কাটিয়ে নতুন করে এক শান্তি সস্তায়নের পুজো করে তবেই আমি এসেছিলাম। তবে এরপর থেকে আর কিন্তু ওই অতৃপ্ত আত্মার ছায়ামূর্তি ঘোরাফেরা করতে দেখা যায়নি বাগিচা ভবনের আশেপাশে। আর তারপর থেকে আজ অবধি কোনো অস্বাভাবিক অযৌক্তিক ঘটনাও ঘটেনি সেখানে। আসবার সময় চয়ন এবং বকুল আমায় অনেকবার ধন্যবাদ দিয়েছিলেন। তাদের মতে আমি নাকি তাদের ওই যাত্রা থেকে রক্ষা করলাম, কিন্তু আমি তাদের বলেছিলাম যা করার পরমেশ্বর করেছেন, আমি কেবলমাত্র নিমিত্ত মাত্র। তিনি শুধু আমাদের দিয়ে কাজটুকু করিয়ে নেন, এছাড়া আর কিছু করার না। আজকের কাহিনী তাহলে এই পর্যন্ত। আশা করি তোমাদের ভালো লেগেছে ঘটনাটি। কি লাগেনি ভালো? ভালো লেগেছে মানে দুর্দান্ত লেগেছে ঠাকুর মশাই। চলো এবার কিশোরী, গল্প যখন শেষ তাহলে এবার ওঠা যাক। আবার পরে অন্য কোনো দিন আসবো ঠাকুর মশাই। বৃষ্টিটাও এই সময় একটু কমে এসেছে। হ্যাঁ ভাই চলো। ঠাকুর মশাইয়ের কাছ থেকে বিদায় চেয়ে আমি আর কিশোরী বেরিয়ে এলাম তার গৃহের বাইরে। মাঝে মধ্যেই কালো আকাশের বুকে লকলকে সাপের মতো ঝলসে উঠছে বিদ্যুতের শিখা। আমরা দুই বন্ধু দুখানি সিগারেট ধরিয়ে ছপ ছপ শব্দ তুলে হাঁটতে লাগলাম জল জমা রাস্তা দিয়ে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে।